প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন। তার আরো পরিচয় আহ, রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে পরিচয় তার সেটি হলো তিনি রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি এবং একজন লেখক। তো জসিমউদ্দিন, আপনি কেমন আছেন? ধন্যবাদ মিস্টার রতন তালুকদার। আমি ভালো আছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজ 25শে মার্চ, সেই ভয়াল কালো রাত্রি, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরহ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল। রক্তের বন্যায় ভেসে গিয়েছিল ঢাকা শহর। সেই ভয়াল রাতের শহীদদের এবং আগামীকাল স্বাধীনতা দিবসের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত আকাঙ্ক্ষিত স্বাধীনতার সেই বীর সৈনিকদের আজকে আমরা স্মরণ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি এখনো যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারা এখন বয়োবৃদ্ধ, তাদের সুস্থতা এবং তাদের গৌরবের ইতিহাস অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমার সঙ্গে রয়েছেন জসিমউদ্দিন। তিনি 25শে মার্চের কালো রাত্রিতে ঢাকার ঘটনাবলী নিয়ে কথা বলবেন। পাশাপাশি আমরা অন্যান্য বিষয়েও কথা বলবো। তো জসীমউদ্দিন, 25শে মার্চ আজ সেই ভয়াল দিন, সেই ভয়ঙ্কর রাত্রি, যেদিন ভয়াবহ ঘটনা ঘটেছিল ঢাকায়, সেই পিলখানা হত্যাকাণ্ড, রাজারবাগ পুলিশ লাইনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, রুকিয়া হল সহ বিভিন্ন হলে অতর্কিত হামলা। কি আপনার স্মৃতিতে মনে হয় এখন পর্যন্ত? আজকে স্বাধীনতার কিন্তু 55 বছর পূর্ণ হবে, কালকেই স্বাধীনতা দিবস। আজ একটি বয়াল রাত্রি, কালো রাত্রি। রাত্রি 1971-এর 25শে মার্চ, আজ থেকে 55 বছর আগে আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন। বিশেষ করে 25শে মার্চ এই রাত্রিতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে প্রথম হত্যাযজ্ঞ, ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ নিধন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের দেশীয় রাজাকার আলবদরদের সহযোগিতায় সেই দিন নারকীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, কর্মচারী সহ কয়েক হাজার মানুষ। সেই দিন শামসুন্নাহার হল, রোকেয়া হল গেট বন্ধ করে সে আলবদর রাজাকারদের সহযোগিতায় নির্মম দর্শন কার্য সম্পাদন করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী। পাশাপাশি জগন্নাথ হলের প্রায়বর্ষ প্রায় 42 জন শিক্ষককে সে রাজাকারদের সহযোগিতায় বাসা থেকে এনে নির্মমভাবে জগন্নাথ হল মাঠে হত্যা করেছিল সেই পাক হানাদার বাহিনী। তাদের একটি টার্গেট ছিল এই বুদ্ধিজীবী, যারা দেশের বাংলাদেশের চিন্তা চেতনাকে ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতেন। এদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিভাবান মানুষের সেই সংকট সৃষ্টি করা। সারা বাংলাদেশে অপারেশন সার্চলাইটের নামে তখন সারা রাত্র সারা ঢাকা শহর পিলখানা সহ, ইতিহাস থেকে আমার জানা, আমি ছোট ছিলাম তখন, সারা ঢাকা শহরে তাণ্ডব, রাস্তাঘাটে নিরহ মানুষ কিলিং, এই হত্যাজ্ঞ, সারা বাংলাদেশের নারকীয় হত্যাজ্ঞ, লক্ষ লক্ষ মানুষ নিধনের মাধ্যমে সেই স্বাধীনতার সূর্যকে তারা স্তিমিত করার যে অভিপ্রায় করেছিলেন, আজও মানুষ সেটা বলতে পারে নাই। আজকে সবচেয়ে দুঃখের বিষয় হলো
আজকে ধিক্কার দিতে হয় বাংলাদেশের 55 বছরের স্বাধীনতার পর আজকে বাংলাদেশের পবিত্র সংসদে রাজাকার আলবদরদের, 71-এ পাক হানাদার বাহিনীর সহযোগীদের প্রেতাত্মা বংশধররা আজকে পার্লামেন্টে বিরোধী দল। তার চেয়ে ধিক্কারে কিছু নেই। এই জাতি হিসাবে আমরা সবচেয়ে লজ্জিত, এই জাতি হিসাবে গর্বিত ছিলাম। আজ আমরা লজ্জিত এই জাতি হিসাবে, যারা 71-এ আমাদের মা বোনদের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের হত্যাকারীর সেই সে কি বলবো পথ প্রদর্শক, সহযোগী, ওদের প্রেতাত্মা, ওদের বংশধররা আজকে পার্লামেন্টে বাজিমাত করতেছে। এর চেয়ে ধিক্কারে কিছু নেই। ইতিহাস কথা বলে, ওদিন পাকিস্তানি জেনারেল বলেছিলেন আমরা বীজ বপন করে যাব। 50 বছর পরে হলো সেই বীজ কথা বলবে। বীজ মানে বীর্য, বীর্য রেখে গেছে এরা। সেই বীর্যের আজকে আস্ফালন আমরা দেখতেছি। আজকে ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, অথবা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশ হয়তো প্রস্তুতি নিতে হবে। আজ আমি দুঃখের সাথে স্মরণ করতেছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, এদেশের মুক্তিগামী মানুষের জন্য। যে লোকটি আজকে স্বাধীনতার সূত্রপাত করেছিলেন, অথবা যার জন্ম না হলে এদেশের জন্ম হতো না, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান তার নাম কেউ নেওয়া যায় না সেই ভূখণ্ডে। এর চেয়ে দুঃখজনক কিছু নেই। যে লোকটি এদেশের জন্য তার পরিবার, তার সন্তান, তার পুরা ফ্যামিলি উৎসর্গ করেছেন, সেই লোকটির নাম নেওয়া যায় না এই ভূখণ্ডে। এটাই জাতির জন্য দুর্ভাগ্য। আমি আজ স্মরণ করছি দেশের মুক্তিগামী মানুষ 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের ভূখণ্ড, এদেশের স্বাধীনতা, এদেশের পতাকা, এদেশের সারা বিশ্বের মানচিত্রে নতুন একটি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। সেই জন্য আজকে আমরা আমেরিকাতে, সেই জন্য আপনি আমেরিকাতে, সেই জন্য আমরা গর্ববোধ করতে পারি। ওদের প্রাণের বিনিময়ে সারা বিশ্বে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদের জন্য শুভ নহে। আচ্ছা জসীমউদ্দিন, আপনাকে একটা প্রশ্ন করি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু 25শে মার্চ রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা আজকাল রাজাকাররা বলে, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য, ইতিহাসকে বিকৃতি করার জন্য। সেই যে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল পাকিপন্থী, যারা পাকিস্তানিদেরকে সাহায্য সহযোগিতা করেছিল আমাদের হত্যার জন্য, দর্শনের জন্য, বা মুক্তিযুদ্ধকে বিভ্রান্ত করার জন্য, তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে যায়। কিন্তু আজকাল সেই রাজাকারের যে সমস্ত বাচ্চা বড় হয়েছে, নতুন নতুন বয়ান দিচ্ছে, নতুন নতুন বন্দোবস্তের কথা বলছে, আবার নতুন স্বাধীনতার কথা বলছে, তারা বলছে বঙ্গবন্ধু নাকি ওই দিন আত্মসমর্পণ করেছিলেন। কি বলবেন? ইতিহাস থেকে কথা একটি, এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে হোক, যেভাবে হোক, পাকিস্তানিরা তাকে ওদিনকা হত্যা করে নাই। কিন্তু ভুট্টো সাহেবের নির্দেশ ছিল তাকে মেরে ফেলা বাংলাদেশে, কিন্তু না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটের কারণে তাকে পাকিস্তান গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয়েছিল। এটা যাদের জন্য সৌভাগ্য ছিল, ওদের তাকে হত্যা করা হয় নাই। কিন্তু এই লোকদের, এই মহাপুরুষের একটি বানিয়ে তো সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। তার পক্ষে যে মেসেজটুকু আমার একজন সামরিক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান, তার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমানের পক্ষে যে বাণীটুকু প্রচার করেছিলেন, এটা মানুষকে মুক্তিযুদ্ধে সমস্ত বাহিনীগুলা, যারা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, ইয়াং যুবতা, সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা সঠিক ইতিহাস, এটা কেউ অস্বীকার করা যায় নাই। শেখ মুজিবের পক্ষে এটা প্রচার করেছিল সেই সামরিক বাহিনীর একজন কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহেব। এটা কেউ অস্বীকার করে না। কিন্তু এই শেখ মুজিব যে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য একজন মহানায়ক, এটা অস্বীকার করা যায় না। তারা ইতিহাস উল্টাতে পাল্টাতে কিছু সম্ভব নয়। যারা জীবেই বলুক না কেন, এই বাংলাদেশের অভ্যুদয়ে এই শেখ মুজিবুর রহমানের অবদান বা শেখ মুজিবকে মাইনাস করে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা যাবে না।
এই বাস্তবতা। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো ওই দিন তো 26 তারিখ, মানে 25 তারিখ রাত্রে তো চিটাগাঙে হান্নান সাহেবের কাছে যে মানে যে টেলিগ্রামের মাধ্যমে যে স্বাধীনতার যেটা পাঠানো হয়, তো সেটা তিনি প্রথম ইসে করেন। পরের দিন 26 তারিখ যেদিন, মানে 27 তারিখ সকালবেলা জিয়াউর রহমান যখন বিদ্রোহ করলেন, তিনি আসলেন সরাসরি এসে 27 তারিখ সকালবেলা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই সামরিক বাহিনীর যে কর্মকর্তা সে কারণে। রাইট, সেটা করেন। সেই হিসেবে এরপরেও আমরা আমরা বলবো যে জিয়াউর রহমানের সেদিনের ঘোষণাটা অন্তত সেটা, মানে কালুরঘাট বেতার কেন্দ্র তো এত পাওয়ারফুল ছিল না যে সারা দেশ কভার করবে, কিন্তু অন্তত এইটুক সেনাবাহিনীর যে বাঙালি অফিসার যারা, তাদেরকে অনেকাংশে উজ্জীবিত করেছিল। এবং সারা বাংলাদেশ না হোক, অন্তত অর্ধেক বাংলাদেশ জিয়াউর রহমানের এই ঘোষণাটি কিন্তু শুনেছে। তাই যারা এই যে জিয়াউর রহমানের ঘোষণা নিয়ে বিতর্কিত করেন, জিয়া কিন্তু তার জীবনোদ্দশায় কখনো বলেনি যে তিনি বঙ্গবন্ধুকে মাইনাস করে স্বাধীনতার ঘোষণা করে। তিনি কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আই এই লাইনটা তিনি ডিক্লেয়ার বলেন। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা কিন্তু তার পরবর্তীতে তিনি একটি প্রবন্ধতেও, বিচিত্রাতে একটি প্রবন্ধতে 72 সালে তিনি কিন্তু এটা মেনশন করেছেন, জিয়াউর রহমান নিজে। জিয়াউর রহমানের আরেকটা জিনিস, আজকে বিএনপি বা কিছু অতি উৎসাহী লোকজন যা বলে, জিয়াউর রহমান কিন্তু তার জীবনোদ্দশায় শেখ মুজিব নিয়ে কখনো বিব্রতকর কোনো কিছু বলেননি, সোফার যতটুক আমি আমার জানা মতে আর কি। কারণ আমরাও জানবো না কেন, আমরা তো সেই প্রজন্মেরই, বা আপনি আমাদের থেকে আরেকটু ছোট, কিন্তু আমরা তো প্রায় একই প্রজন্ম, তো আমরা তো এগুলি জানার কথা। তো ব্যাপার হলো, আপনি আমাকে একটা বলেন, এই যারা শেখ মুজিবকে ধরা দিয়েছে, শেখ মুজিব সারেন্ডার করেছে, এই যে এরা বলে, এই 25 তারিখ রাতে কি শেখ মুজিবের পালিয়ে যাওয়ার কোনো পথ ছিল? এই ধরনের কোনো এনভায়রনমেন্ট ছিল তখন? সে বাঙালি জাতির সৌভাগ্য ছিল যে শেখ মুজিব তখন তাকে গ্রেপ্তার করে পাকিস্তান নেওয়া হয়েছে, তাকে মারা হয়নি। তার মৃত্যু অনিবার্য ছিল, এটা মারার প্ল্যান ছিল কিন্তু মারতে পারে না। ইন্টারন্যাশনালি একটা ব্রিটিশ মেবি ওরা ওই ওই প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের একটা নিয়ন্ত্রণ ছিল, তাকে জন্য মারতে পারে নাই। তার মারার প্ল্যান ছিল পশ্চিমাদের। সবচেয়ে সৌভাগ্যবাদের জন্য সুযোগ আরেকটা ছিল। আরেকটা জিনিস, 25শে মার্চের রাত্রের যে ঘটনা, যারা বলে, আমি আপনার কাছে এটা জানতে, যারা বলে যে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে, এটা কি ইতিহাস বিকৃতির চূড়ান্ত একটি ইসে না? কি বলবেন আপনি? এটা হলো একটা বিভ্রান্তি ছড়ানো। স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার পক্ষের প্রথম উৎস শক্তি একটাই ব্যক্তি, শেখ মুজিবুর রহমান। এটা তো কোনো, এটাকে ডিবেট করা, এটা নিয়ে বিতর্ক করার কোনো ইস্যু নেই। হুইজ দা হুইজ দ্য পার্সন, পলিটিক্যাল পার্সন। সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর সবাই অংশগ্রহণ করে যুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার যে পলিটিশিয়ান তো একটা লিডারশিপ ছিল, লিডারশিপটা কে বলতে পারে না। লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ বিহীন পৃথিবীতে কোনো অর্জন স্বাধীনতা বলেন, সংগ্রাম বলেন, অর্জিত হয় নাই। এটা একটা লিডারশিপ। ডেসপেরেটলি শেখ মুজিবুর রহমান একটা লিডারশিপ। তার নেতৃত্বে, তার আহ্বানে, তার এই প্রজ্ঞায়, তার পরিচিতি, ব্যক্তিত্বে তো স্বাধীনতার জন্য একটা বীজ অঙ্কুরিত হয়েছিল। কিন্তু একদিনও হয় নাই, দীর্ঘদিনে একটা ফসল। এগুলো নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, শেখ মুজিবুর রহমানকে ছোট করা, মাইনাস করা, এগুলা, এটা হলো একটা কি বলে বিকৃত মানসিকতা। ইতিহাসকে বিকৃত করার জন্য একটা অডেল চেষ্টা চলবে। ফাইনালে গিয়ে কিন্তু ইতিহাস কাউকে কাউকে সঠিক তথ্য ইতিহাস লিখে যাবে। সেটা তো ইতিহাস থেকে তো মোছা যাবে না। উনি বই পরিবর্তন করলো, স্কুলে পাঠ্য বই থেকে সব জায়গায় শুধু ইতিহাসটুকু মুছে ফেললেন। একদিন তো ইতিহাস হিসাবে ছাড়বে। কিন্তু একটা প্রশ্ন আমার জসিমউদ্দিন আপনাকে করতে চাই, যেটা আমার কাছে খুব অবাক লাগে, কারণ আমিও দীর্ঘদিন দেশের বাইরে, আপনিও দীর্ঘদিন দেশের বাইরে, আমি হয়তো আর একটু আগের থেকে। ডক্টর ইউনূসও দেশের বাইরের মানুষই বলা যায়, আমাদের মতো প্রবাসী। দেশ ভিত্তিক বিজনেস শুরু করে খ্যাতির শীর্ষে আসলেন তিনি, কিন্তু আমাদের বাংলাদেশি হিসাবে নোবেলও পেলেন, জবাবেই পান। তারপর একটা আন্তর্জাতিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে তার একটা সম্পর্ক, এবং স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছি তিনি প্রগতিশীল একজন মানুষ। কিন্তু তার দ্বারা, তার মতন একজন ব্যক্তি দ্বারা এই 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 যে গণনাগুলি,
যেমন এই যে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা, বঙ্গবন্ধুকে মুছে ফেলা, যারা যে জিনিস বিষয়গুলি বেশিরভাগ ক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি বা ডিরেক্টলি জামাতের বা শিবিরের বা ওদের যে রাজাকার আলবদল আনসামস, তারা যেটা মানসিকভাবে ফিল করে, ডক্টর ইউনূসের ফিলিংটা তাদের সঙ্গে মিললো কিভাবে? বিষয়টা আজকে 25শে মার্চ এই কালো রাত্রিতে ওনাকে নিয়ে আলোচনার বিষয়বস্তু না। উনি সিম্পল একটা ব্যবসায়ী, একটা ব্যাংক, একটা ব্যাংক নিয়ে শেখ হাসিনার সাথে ব্যাংকের পদবি নিয়ে একটা ঝগড়া, তাকে সরাই দিল কেন, একটা জিত তার। ব্যবসা করতে গেল, জয়েন্ট ভেঞ্চার বিজনেস, গ্রামীণ ফোন, তো অনেকগুলো বিজনেস ওনার, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন। উনি সিম্পল বিজনেসম্যান একটা। ব্যবসা করতে গেল, এসে সপ্তাহে বিজনেস দিল, ব্যাংক দিল, টেলিকম দিল, সব বিজনেস উনি বিজনেস করতে গেছে, এবারও ব্যবসা নিচ্ছে উনি। উনি বিজনেসম্যান, ওনার অনেক অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, উনি বিজনেসম্যান, কিন্তু এইবার এটাকে নিয়ে তিনি, আলোচনার আসলে এখানে না উনি বিজনেস। ওইটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে 18 মাসের ক্ষমতায় তিনি কিন্তু আজকে যে যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি সেটা কিন্তু মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব নিয়ে কথা। এবং 71-এ এবার 25শে মার্চের কালো রাত্রের ভয়াবহতা, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা, পাকিস্তান নিয়ে যাওয়া, এই যে আপনি বললেন বঙ্গবন্ধুকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল, এই 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 বিষয়গুলো সাথে ডক্টর ইউনূসের 18 মাসের যে শাসন, সেই শাসনে আমরা এক্স্যাক্টলি যে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র, সেটা আমি বলছি যে এটা খুব অবাক লাগে যে উনার মতন একজন ওয়েস্টার্নালাইজ মেন্টালিটির মানুষ, একজন শিক্ষিত লোক, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন। তার জন্য কি আপনি কি আশ্চর্য হন নাই? ওনার হলো জিদ হলো শেখ হাসিনা কেন তাকে পুরান ঢাকায় মামলা দিয়ে কোর্টের বারান্দায় লেফট রাইট করে 3টা বছর। এটা তার সিম্পল একটা জিদ, পার্সোনাল জিদ হয়ে তো অস্তিত্ব রাখে নাই। সেই বুলডোজার পাঠিয়ে একটা পুরো একটা বিল্ডিং, বুলডোজার পাঠিয়ে, যেটা কোনো শেখ হাসিনার বাড়িও না, এটা বঙ্গবন্ধু বাড়িও না, এটা একটা এটা মিউজিয়ামের মতো ইতিহাস কথা বলে। এই বাড়িতে থেকে ও আমাদের পুরো প্ল্যানিং হলো এই দেশটা রক্ষার জন্য, স্বাধীনতার জন্য। এটা কি ইতিহাস, সরকারি বোল্ডোজার দিয়ে, সিটি কর্পোরেশনের বোল্ডোজার দিয়ে এটা মাটির নিচে ইতিহাস উঠে ফেললো। না, যুদ্ধ হলো শেখ হাসিনা কেন তাকে ব্যাংকে সরালো আর তাকে কোর্টে মামলা দিল কেন, এটা তার জিত, আর কিছুই না কেন। এটা তারপর এর সাথে ইনভলভ সুযোগটা গ্রহণ করলো কে, পাকিস্তান আইএস। আইএস তো সুযোগ পেয়ে গেছে এই মুহূর্তে, শেখ মুজিবের ওই 71-এর জিদ্দা আর 71-এর সেই আইএস সুযোগ পেয়ে 71-এর যে একটা পরাজিত জিদ্দা উল্টা পাল্টা করে শেখ মুজিবের কত অস্তিত্ব থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য রাখবে না, একেবারে গাজীপুরে আরম্ভ করে যত জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য সব সমান করে দাও, 71-এর কোনো চিহ্ন রাখা হবে না। ওই পাকিস্তানরা আইএস যোগ করলো, আইএস জয়েন করলো, ইউনুসের সাথে আসে, ইউনুসের সুযোগ পেয়ে গেল খালি ফিল্ডের মধ্যে। এটা কোনো কিছু না, কোনো আইডিওলজিক্যাল বিষয় না। বিষয় হলো আইএস পাকিস্তানি ওরা সুযোগ পেয়ে ঢুকে গেছে বাংলাদেশে। 20-50 হাজার আইএস মধ্যে ইন্টেলিজেন্স ঢুকে টাকা পয়সা খরচ করে এই পোলা বাহিনীর গ্রুপটাকে টাকা পয়সা দিয়ে ওনার ঘাড়ে চড়ে সব ঘটনা সবাই ফিনিশ করে দিয়ে গেছে। বাংলাদেশ তো কিছুই নাই, সব প্লেন ফেলতো। কোনো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ কোনো স্মৃতিস্তম্ভ নাই, কিছুই না। মুক্তিযুদ্ধ 71-এ কিছু নেই ওখানে। তারেক রহমান তো বসে আছে এটা এটা বগ্নস্তূপের উপরে। 71-এ বলতে কিছু নাই, 71-এ মুক্তিযুদ্ধে কোনো কিছু নাই। সব স্মৃতিসৌধ ছাড়া সব প্ল্যাট করে ফেলাইছে বোল্ডোজার দিয়ে ভেঙে। এই বোল্ডোজার সিটি কর্পোরেশন, পিডাব্লিউডি জানা, সবাই জানা তো। বড় বড় বোল্ডোজার গভর্নমেন্টের দিয়ে ইনুস সাহেব জিদ হলো, তাকে কেন মামলা দিল, একটা জিদ, আর কিছুই না। সে মাত্র কিন্তু জানে না তো নেটফ্লিক্স এবার তো গ্রামীণ ফোনের সব বিজনেস নিয়ে গেছে। নেটফ্লিক্স আছে না, নেটফ্লিক্স নিয়ে গেছে বাংলাদেশে উনি। আবার ওই যেটা ওর নাম, ওই যে ওই কি জানে নাম, এলেন মার্কস, এলেন মাস্ককে ওর সাথে ওরকে বেচে স্টার্লিং নিয়ে গেছে। স্টার্লিং এ উনি এজেন্ট হয়েছে, নেটফ্লিক্স এর এজেন্ট উনি। সব বিজনেস পেয়ে গেছে উনি, বিজনেস করতে গেছে উনি, বিজনেস পেয়ে গেছে। ওই যুদ্ধ হলো শেখ হাসিনা কেন তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরাইলো আর কোর্টে মামলা দিল, কোর্টে নামাইছে। এই আচ্ছা, জিদে আর আরেকটি কিছু না। আরেকটি বিষয় আপনার সঙ্গে এই বলি। সুযোগই এটা গ্রহণ করলো আইএস, আইএস ইন করে গেল আর কি। এই সুযোগটা কাজে লাগাই ফেলছে। আচ্ছা, ঠিক আছে, এটা এটা অ্যাবসলিউটলি আপনি রাইট। আমি 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 বলছি কি আরেকটি বিষয় যে একটি ইলেকশন হলো, তারেক রহমান বিএনপি, স্বাভাবিকভাবে আমরা আমরা এর আগেও বহুবার আপনিও আলোচনা করছেন, আমি বলছি আপনি 222টা বারবার, বলছি, 222টা হ্যাঁ, পাবে। আপনি বারবারই বলছেন যে 225টা 40টা সিট পাবে, আমরা সেটা পাবে, ডাইরেক্ট বলছি আমি। চেক করছি। যাই হোক, বিএনপি কে মাইনাস করে নির্বাচনে জামাত জেতা তো প্রশ্ন উঠে না, সেটাই আমরা বারবার বলতে চেষ্টা করছি। এখন বিএনপির তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, 17 বছর, আমাদের মতো তিনিও প্রবাসী ছিলেন দীর্ঘদিন। এখন আপনার কি ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী
এই যে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনার উপর, ইতিহাসের উপর যে আঘাত, বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে কি মনে করেন যে উচিত বঙ্গবন্ধুর এই যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আঘাত, সব মানে ভাস্কর্য ঘুরিয়ে দেওয়া, 32 নম্বরে আঘাত, এইগুলিতে বিএনপির কোনো ইসে দেখতেছেন কিনা? আপনি আঘাত বলবেন না, ডেস্ট্রয় প্লেন ফিল্ড, আচ্ছা, কিছুই ঠিক নেই। আছে, হ্যাঁ, সেটাই। এটাই বাংলাদেশ দেশট্রো, যুদ্ধের উপরে অফকোর্স দেশট্রো। এখন। এখানে আরেকটা কথা বলে রাখি যে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এটা তো আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের নিষিদ্ধ দল নয় কিন্তু, এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে, এক্সিকিউটিভ আদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো বিএনপি কি আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিবে মনে করেন, না নেওয়া উচিত? অন্য প্রসঙ্গে চলে গেলেন না, আবার ওইটা একসাথে রিলেশন, একটু সময় নিয়ে বলেন, অসুবিধা নেই। এখন তো পলিটিক্যাল টক হলো বিএনপি। আমরা 1 মাস হলো, 1 মাস হয়ে হয়, 30 দিন হয়নি এখনো। না, 30 দিন কথা হয়েছে, পাস এটা হয়েছে, কোনো 30 দিন সমস্যা হয়ে নেই। গেছে, যাও, এটা তো মূল্যায়ন করা বা ইয়ে করা কোনো সময় আসে না। একটা গভর্নমেন্ট সরকার সেট আপ করতে হতে 90 দিন লাগে, সেট আপ। এবং আমি বলবো যে সোফার 30 দিনে, সোফার সো গুড আপনি বলতে পারেন। আমি এটাতে কমেন্ট করবো না, তার না, তার কারণ সেট আপ। আমি ব্যক্তিগতভাবে আমি, হ্যাঁ ঠিক আছে, ফাইন, আমি এটা আমি স্যার কমেন্ট করবো সোফার না সো 30 গুড দিন এখন। গভর্নমেন্ট ইজ 90 ইট দিন লাগে টু সেট আপ। আর্লি টু কমেন্ট? অ্যাডমিনিস্ট্রেশন তার সেট আপ রেডি করতে 90 দিন সময় লাগে একটা দেশের মধ্যে, 12 কোটি মানুষ। একটা হ্যাঁ, কি মনে সেটাই। রাখবেন, রিমেম্বার ইট, 7,80,00,000 মহিলা ভোটার বাংলাদেশে আছে। ওরা জীবিত থাকতে জামাত আলবদর রাজাকাররা ক্ষমতা আসে 15টা না, এদিন আসলে 18টাই বলছি না আমি, 18 থেকে 22টা আসন আজীবন ভাই বরা। এর জামাত রাজাকার আলবদররা 7,80,00,000 মডার্ন মুসলিম আমরা। আমাদের মডার্ন মুসলিম লিপস্টিক পরে, কপালে ফোঁটা দেয়, এরা চুরি পরে, এরা কিন্তু ঘুমটা পড়ায় বয়সা 7,80,00,000 ভোটার, ওদেরকে বাইরে ফেলাইবো মহিলা ভোটার। আমরা মডার্ন মুসলিম, আমাদের বোরকা পরাবেন তালেবানদের মতো, আফগানিস্তানের মতো, আমাদের 7,80,00,000 ভোটার ডাউনে নেমে যাবে। আমাদের ওই যে মহিলা, আমার বোনের এখন লিপস্টিক পরে, কপালে ফোঁটা দেয়, শুধু ইয়ে পরে এরা, তাই না? ওইটা 7,80,00,000 ভোটারে প্রেক্ষাপট, বুঝছি না? ওদের আসন আজীবন পাবে, আজীবন আসন 70 থেকে 18টা। এবং ইউনুস সাহেবের আসন, ইউনুস সাহেবের আসন দেওয়া হয়েছে। ইউনুস সাহেব মেটেগুলো ডিজাইন করে জামাতে ক্ষমতা আনার জন্য অনেক চেষ্টা করছে, অনেক গেম করছে। ধমক দিয়ে তারেককে, বিএনপিকে অনেক হার্ড তারেককে টাইম, বিএনপিকে তারেককে অনেক হার্ড ব্ল্যাকমেল টাইম করা, দিচ্ছে বিএনপি। তারেককে ব্ল্যাকমেল করে সে 6টা আসন নিয়ে গেছে, ধমক দিয়ে নিয়ে গেছে, নইলে ইলেকশন বাঞ্চা করে দেবো, ইলেকশন বন্ধ করে দেবো, বিভিন্ন ইলেকশন দেবো না আমি। আমি আমি সেই তারেক কথাটাই বলছিলাম যে তারেক রহমান তো বুদ্ধিমান করে নির্বাচন আনিছে, ডক্টর সম্মান ইউনুস, বই। ডক্টর ইউনুস হ্যাঁ, কিন্তু তারেক রহমান এবং বিএনপিকে কিন্তু যথেষ্ট হার্ড টাইম দিচ্ছে। ও মাই গড, এটা এখন আপনি এবং সাত আমি কোটি আমি তো খুব মাঝে মাঝে অবাক হই যে মহিলা, তারে 7,80,00,000 যেমন ভোটার যত জীবিত থাকবে তারা লিপস্টিক পরবে, হুম, হুম। যারা বেরোবে বা শাহবাগে যাবে, গান শুনবে, এটা এরা জীবিত থাকতে আপনাদের আচ্ছা, আমি ওদের। আমি আমি কিন্তু একটা কথা বলছিলাম যে হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বললে পরে আপনাকে অন্য একটা প্রশ্ন করতেছে, সেটা হলো যে আমি কিন্তু তারেক রহমানের যে ধৈর্য এবং সহনশীলতা, এবং যে 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 পলিটিক্যালি যে ধরনের মানে অ্যাকশন তিনি নিয়েছিলেন নির্বাচনের আগে, একদম নীরব, বাস নির্বাচনটা হোক, মানে ডক্টর ইউনূসের কাছ থেকে নির্বাচনটা আদায় করা কিন্তু বিএনপির জন্য একটা কঠিন কাজ ছিল। এবং অগ্নি পরীক্ষা ছিল একটা, ইয়াস এ- কারেক্ট। এখানে তারেক রহমান কিন্তু দারুণভাবে সফল, যে অত্যন্ত মৌনভাবে সফল, মানে খুব মানে ধীর স্থির ভাবে তিনি ধৈর্যের পরিচয় দিচ্ছেন, দেওয়াতেই কিন্তু সফলতা আসছে। কিন্তু এটা না, কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে এখন কি আপনি মনে করেন না যে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু বা 32 নম্বর এই সমস্ত ব্যাপারে বিএনপির মুখ খোলা উচিত? ওকে, হ্যাঁ, আমি আজকে গতকাল একটা স্ট্র্যাটেজি থ্রি, আমি বেশি বেশি লিখি না সোশ্যাল মিডিয়াতে, 3 লাইন লাগবে। আওয়ামী লীগের স্থগিত আদেশ কে উঠাবেন, সরকার না হাইকোর্ট? উত্তর কিন্তু কেউ টাচ করে না। আমাকে একটা লোক শুধু বলছে, কমেন্ট করছে, কি জানি কমেন্ট করছে দেখি নাই, আর কেউ এটা ভয় পায় টাচ করে না, কেউ কোনো কমেন্ট করে না। আমাকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ দেখতেছে। আওয়ামী লীগের স্থগিত আদেশ দেন না কিন্তু, কে উঠাবেন, হাইকোর্ট যেটা না আগে সরকার? বলছি আমি, হ্যাঁ। হাইকোর্ট না সরকার, এটাই কোশ্চেন। কে উঠাবেন, হাইকোর্ট না সরকার? সরকার বলতে আমরা তো এটা সরকার করে, হাইকোর্ট আপনার আইনগত সাংবিধানিক অধিকার যেহেতু আছে, রাজনৈতিক না, ফ্রিডম কিন্তু আছে। এখানে আপনাকে একটা প্রশ্ন আমি করি, এটা হাইকোর্টে যাবে কেন? এটা নিয়ে তো কোনো কেস হয় নাই। এটা 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 তো এক্সিকিউটিভ পাওয়ার গভর্নমেন্টে পাওয়ার, দিছে। কিন্তু একটা হলো সন্ত্রাস দমন আইন। সন্ত্রাস দমন আইনে শেখ হাসিনার আইনের মধ্যে এটা করা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের কারণে স্থগিত করা হয়েছে ওদেরকে। এটাও আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেবের বক্তব্য যেটা।
সন্ত্রাস দমন আইনের একটাই হলো এরা বন্ধ করছে, স্থগিত করছে। এখন এটাকে সরকার করবে না কোর্ট করবে? কারণ গভর্নমেন্টের ইয়ে হলো ওই একটা প্রেক্ষাপটে ইউনূস সাহেব এটাকে স্থগিত করছে। এখন আওয়ামী লীগ এটা রাজনৈতিক দল, দীর্ঘদিনের দল, পলিটিক্যাল পার্টি, জনগণের পার্টি, এরাও তো গণতান্ত্রিক অধিকার রাজনীতি করবে। এই জন্য তারেক রহমান একসময় বলবে, আপনারা কোর্টে যায় দেখেন, কোর্টে বলেন যে আমাদের রাজনৈতিক অধিকার তো বন্ধ করতে, স্থগিতাদেশ দেওয়া বন্ধ করা যাবে না। ফাইনালি ওইটি কোর্টের মাধ্যমে তাকে চলে আসতে হবে। সরকার এই দায়িত্বটা সে নিবে না, যেহেতু পার্লামেন্টে 71 পরাজিত শক্তি তার সাথে বসা। এখন তাকে তো বিভিন্ন ভাবে ইউনূসে আবার জাতিসংঘ দিয়ে গুতায়। জাতিসংঘ তো 2 পয়সা দাম নাই পৃথিবীতে। জাতিসংঘ কি তারেক ভয় পায় কেন? জাতিসংঘের কথা কিছু যায় আসে না। জাতিসংঘে ধমক দেয়, এটা করো, সনদ করো, এই করো, সেই করো, রেফারেন্ডাম মেনে নাও। এটা তারেক রহমান তো আসলে ভয় পাচ্ছে। জাতিসংঘ কিন্তু বাংলাদেশ, পৃথিবীতে জাতিসংঘের কোনো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাচুর মতো আর কি, দাঁড়িয়ে থাকে, এটা কোনো কাজ কাম নাই। জাতিসংঘের লোক দিয়ে স্পিচ দেওয়ার সুযোগ, দাঁড়ায় দাঁড়ায় দেখে, তামসা দেখে। দেখে তামাশা দেখে। দেন না ট্রাম্প কি বলছে, আমি বেতন দিয়ে চালাই। তারেক রহমান এমন কোন ধমক দেয় জাতিসংঘ, চুপ থাকো, আমার দেশ আমি চালাচ্ছি। জাতিসংঘের ভয় পেলে তো ধমক দেয় আপনারা না, বাংলাদেশের জাতিসংঘকে ভয় পাওয়ার আরেকটা কারণ হলো যে শান্তি বাহিনীগুলি, ওই শান্তিতে আমাদের শান্তি 10,000 বাহিনীতে যারা, ধরেন কাজ করে আমাদের রাখে না সেনাবাহিনীর আমাদের। বা আমি তো পুলিশ বিদেশি, বাহিনীর না তার আগে যারা 82 যায়। 90, না 82 সালের আগে আমাদের সোলজাররা ভাত খায় নাই, তাদের কাজ করার দরকারটা কি? না, দরকার আছে ওখানে, ওইখানে এই গরিব ছেলেপেলে যারা পুলিশে বা ইসেতে কাজ করে, ওরা তাদের তো কাজ করে শান্তি খায়, বাহিনীতে যে রেমিটেন্স পয়সা পায়, পায়, হয়তো তার ভয়ের কোনো কারণ তার নাই। তার জন্য খুব আর হেল্প যদি করবে। প্রয়োজন দেশে কৃষি কাজ করো, কৃষি কাজ করো এদেরকে দিয়া। এরা ভাড়া খাটার দরকার নাই তো, ফিস করে দেওয়ার দরকার নাই, ফিস করে ভাড়া খাটে, এটাই ভয় পায়। কারণ জাতিসংঘ দিয়ে ইনুস সাথে কি করে, জাতিসংঘের কিছু লোকজন আছে তার, এগুলো টাকা পয়সা দিলে এগুলো কথা বলে। জাতিসংঘ একটা এগুলো টাকার জন্য বসে থাকে। অ্যাকচুয়ালি রাইট একটা কথা, দশ আমি হাজার আমি বিশ কিন্তু হাজার গতকাল, 15,000 কথা বলে এরা। হ্যাঁ, আমি কিন্তু গতকালকে একটা ভিডিওতে বলছি যে ইউনুস পর্যাপ্ত পরিমাণ টাকা একটা আছে। গ্রুপ আছে বসে থাকে টাকার জন্য, হুজুরের মতো। হি ইজ দ্য ওয়ান অফ দ্য richest man in Bangladesh, actually. Yes. You know that. টপ 10 রিচ বাংলাদেশের মাঝে সে কিন্তু একজন। তার প্রচুর পয়সা। এই যে ইউনিভার্সিটিতে বলে না যে উনি ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতেছে, ওইখানে অলিম্পিকে ইয়ে করতে, ডোনেট ওটা করে, কিন্তু সে টাকায় দেয়া করে, কিন্তু হ্যাঁ ডোনেট সব সে করে, টাকা বলছি। দেয়া করে, তার টাকা দেয়া করে সে। হ্যাঁ ডোনেট করে, কারণ এগুলো, দেখছে। আচ্ছা আপনাকে আপনি আমাকে বলেন, আমেরিকার তো প্রতি বছর অন্তত 5-6 জন নোবেল পুরস্কার পায়, ইউরোপিয়ানরা পায়, ভারতীয়রা পায়, আরবিয়ানরা পায়। আচ্ছা আপনি কয়জন মানে মানে ইসেকে দেখছেন, নোবেল প্রাইজ পাইছে এরকম কয়জনকে দেখছেন যে এই সমস্ত করতে, ওইখানে গিয়ে টাকা দিয়ে বক্তৃতা দেওয়া, ওইখানে একটা যাদের কিছু আছে মাথায়, যে অমৃত সেন ইকোনমিক্সে ইসে পেল, অর্থনীতিতে আপনার $1 বিলিয়ন মালিক নেই, ব্যবসা করে না তো উনি, না, উনি উনি মাস্টার, উনি তো হারবার্ডে এসে বক্তৃতা, প্রফেসর, প্রফেসরই করে উল্টা উনি, উল্টা তারাই পয়সা দিতে হয়। মাস্টারি করে উনি। দ্যাটস রাইট, ওনাকে উল্টা পয়সা দিতে হয়। আর আর ইউনুস নিজে পয়সা দিয়ে এখানে বক্তৃতা দিতে যায়, ওই আমি কালকে একটা ইস্যুতে বলছি। যাই হোক, আজকে ব্যাপারটা ইউনুস না, কিন্তু ইউনুস এই যে কান টানলে মাথা আসে বলে না, যে আপনি যখন আলোচনা করতে যাবেন, আজকে যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, সেই হেতু যেহেতু নতুন করে যা বিএনপি ক্ষমতায় আসছে, এই জন্য আপনাকে বললাম যে তারেক রহমান সরকারের কি ভিউটা কি হইতে পারে, আপনার কাছে কেমন মনে হচ্ছে, এটা কিন্তু আপনার শেষ আলোচনা। এখন তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পলিটিক্যাল ভিউ, টার্গেট, একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনার ফাদার যে লাইনে হাঁটছিলেন, যে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে না বারবার, বহুদলীয় গণতন্ত্র, ওই লাইনে বহুদলীয় গণতন্ত্রে উনি বিশ্বাস করে এবং করবেন। কিন্তু অ্যাটমসফিয়ারটা এমন ভাবে তাকে সারাউন্ডিং কিছু কিছু বিষয় এখনো সে ইয়ে করতে পারে নাই, গ্লোবাল পলিটিক্স এর কারণে। আমাদের পাশের প্রতিবেশীর সাথে এস্টাবলিশ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। প্রতিবেশী বুঝে তো ভারতবর্ষের সাথে রিলেশনশিপটা বিল্ড আপের চেষ্টা করতেছেন। এটা ব্রোকেন করছে ইউনূস সাহেব। ওই যে ফালতু কথা বলে, দিল্লি না ঢাকা, 7 সিস্টার, এগুলো তো ফালতু টক, এগুলো তো রাবিশ টক বলে, ওটাকে রাবিশ টক। ওই যে পরের দিন গিয়ে আমরা চাউল আনি, চাউল আনি, পেঁয়াজ আনি, রসুন আনি, এগুলা ওই যে রাবিশ টক। এগুলাতে যে কটা আছে 5-7টা ওই যে বিপ্লব করছে, এগুলা তো এগুলা বলতে বলতে শাহবাগে কাঁপাইতো, ওই যে হিরো হওয়ার জন্য। বাঙালিদের সস্তা বাতা, সস্তা ব্রেন, কালকে পেঁয়াজটা খাইবো, ওখান থেকে আনবো, তারপরে বল দিল্লি না ঢাকা, 7 সিস্টার মুক্ত। ভারতবর্ষের সাথে এগুলা ফানি টক, এটা রাবিশ টক, এগুলা সবগুলা, এগুলো রাবিশ টক। এগুলা তারেক রহমান সাহেব এখন
ওদের সাথে, এই ভারতবর্ষের সাথে সুন্দর মেকানিজম করে সুন্দরভাবে বসবাসের জন্য বসবাসযোগ্য দেশ, স্বাধীন দেশ, মাথা উঁচু করে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পুরি চেষ্টা করতেছে। অলরেডি পটভূমি তৈরি হয়ে গেছে অলরেডি তার সাথে। একটা পটভূমি তৈরি করার প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার বিষয়টা, 1-1.5 লাখ কর্মী কর্মী বাহিনী ইন্ডিয়াতে আছে। টোটাল বিষয়টা একটা প্যাকেজের মধ্যে, আলোচনার মধ্যেই মনে হয় সলভ করে চলে আসবে। বাজেটের পর পরে আশা করি এটা সলভ হয়ে যাবে একটা। আর বাকিটুকু তো, এটা তো ইউনূস সাহেব যেটা বলে গেছে, মেটিকুলাস ডিজাইন, ডিজাইনটা তো ব্যাখ্যা তার করতে হবে। তারেক রহমান সাহেব মুখে বলে নাই, এখন প্রেক্ষাপটে বলতেছে হ্যাঁ জুলাই সনদ, এই মানুষ মারা গেল, 1-1.5 মানুষ, পুলিশে কিলিং টিলিং, কোনো কিলিং এ পৃথিবীতে জায়েজ করতে পারে নাই। কিন্তু অপরাধ শেখ হাসিনা করে তার বিচার তো চলতেছে। তার পরবর্তীতে হাজার হাজার মানুষ মারা গেছে। টোটাল প্রেক্ষাপটটা গ্লোবাল পলিটিক্সে তারেক রহমান হ্যান্ডেল ইজ গুড হ্যান্ডেলিং। হি ট্রাই টু অ্যাকোমোডেট হোল থিং। কিন্তু ওই যে ভারতবর্ষের সাথে রিলেশনশিপটা বিল্ড করতে পারলে, ওই তেল আমদানি করা, ওইটা কিনা, ওইটা চাওয়া, আর তো কোনো জায়গা নেই, কোথায় যাবে? চারপাশে তো আপনি ওরাই, কে দিবে আপনাকে কিছু? ইরান দিবে না পাকিস্তান দিবে? ওরা দিবে তো না। সে আন্ডারস্ট্যান্ড, এটা সলভ হয়ে যাবে আশা করি। টোটাল না, প্রেক্ষাপট আর কি। আপনি ঠিকই বলছেন। আমার মনে হয় যে মাত্র 30 দিন গেল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিগিনিং, যেটা বলা যায় যে শুরুটা থেকে এখন পর্যন্ত, যে 1 মাস হলো, বিগিনিংটা সুন্দর। এবং এটা এটা কন্টিনিউ এরকমই চলবে, পিসফুলি যাবে দেশের, মানে সবকিছুই অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি। তারেক রহমান তার নিজে, তার বাবা নিজে, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন বলা হয় বঙ্গবন্ধুর পক্ষ থেকে, তারাও পার্ট অফ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে পরিচিত। যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে এখন দেশের শাসনভার, আমরা এই মুহূর্তে অন্তত আমরা নিশ্চিত হইতে পারি যে, আমি একটা পয়েন্ট অ্যাড করি আপনাকে। বলেন। আমার দেশে মডার্ন উমেন মুসলিমস 7.80 লাখ, মাথা রাখবে সবসময়, মডার্ন মুসলিমস। এর না, মধ্যে ওটা 3.80 লাখ কিন্তু মডার্ন মুসলিম তারেকের সাথে আছে। হ্যাঁ, হ্যাঁ, Would না, you ওইটা like to আপনি go to the, এটা আপনি এটা আপনি বলছেন। yes, সেটা কিন্তু আছে কোটা পরে, আ- লিপস্টিক আ- পরে। আ- আছে দেখেই হ্যাঁ, না, ওইটা আগে আপনি বলছেন, আছে দেখেই তো এই নির্বাচনের এটা যাবো ফলাফলটা তাদের ওরা এরকম আসন হয়। পাবে। বা এই তারেক ফলাফল, শক্তি ওইটা কিন্তু। নির্বাচনের তিন ফলাফল, কোটি আশি লাখ কিন্তু তারেকের সাথে আছে মহিলারা কিন্তু, মডার্ন মুসলিমরা। আই বিলিভ দ্যাট, মানে হ্যাঁ, এটা ইয়েস। হইতে হইতে হবে। এবং এই ধন্যবাদ। কারণেই কিন্তু বিএনপির ক্ষমতায় আসার পরটিও সহজতর হয়েছে আবার 3 কোটি ভোটার কিন্তু হাসিনের সাথে আছে আবার, হুম, অর্ধেক অর্ধেক তা কিন্তু তা মহিলাদের কিন্তু। তা আছে। তো যাই হ্যাঁ, হোক, আমরা 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 এই আজকে কালো রাত্রির প্রসঙ্গ টেনে অনেক কথাই আলোচনা করলাম। সর্বশেষ লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো, প্রশ্ন না, সেটা হলো, কালকেই তো স্বাধীনতা দিবস। আজকে ধন্যবাদ। এই স্বাধীনতা দিবসের বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং আমাদের দর্শকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই 55 বছরের স্বাধীনতা দিবস আপনার অনুভূতিটা কি? এটা কিন্তু শেষ প্রশ্ন, কিন্তু আমরা শেষ করব। অনুভূতি হলো 55 বছর, অনেকগুলো বছর পেরিয়ে গেল। এই বিগত 18 মাসে দেশটা আবার ফিরে 55 বছর আগে চলে গেছে। এটাই কমেন্ট। কিছু নেই দেশটা ভিতরে, যেই দেখেন আপনি, ভেরি নাইস। কিছু নেই। এটা ইনুস ইনুস দেশটাকে ওই 71 নিয়ে গেছে। তবে তো স্বস্তি এটাই। যে আমাদের বুকে যে ইউনূস নামের যে জগদ্দল পাথরটি হ্যাঁ, আমাদের বুকের উপর বসেছিল, হ্যাঁ। অন্তত সেটি We আমাদের, appreciate to Tariq Rahman. We appreciate. that's it, He এটা did big তারেক job. রহমান এবং তার তার দল বিএনপি দ্বারাই এই জিনিসটা সম্ভব হয়েছে। অন্যথায় Yes. এই 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 ডক্টর ইউনূস কিন্তু চেষ্টা করেছিল আরো কিছুদিন ক্ষমতায় থাকার। ও যদি আর 2-3টা বছর ক্ষমতায় থাকতো, তাহলে এই He দেশ changed everything. নাম তো শ্মশানে, চেঞ্জ করতো, নাম তো চেঞ্জ করতো, নাম 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 চেঞ্জ করতো everything. না। এটা ভূখণ্ড তো চেঞ্জ পরে করতো। দেশের মানুষ না খেয়ে মারা যেত, দুর্ভিক্ষ আসতো, দেশে না খেয়ে মারা যেত, এই অবস্থা হতো। এটা তো ইকোনমিক সাইডিং, ওইটা তো ঐতিহাসিক ভাবে তারা চাইছিল এই জিনিসটা, এবং ওইটাই হয়েছে। যাই হোক, আমরা ইউনুস এরার কাছ থেকে যে মুক্তি পেলাম, সেটাই আমি এখন আমাদের, শুভকামনা করি বাংলাদেশটা, আমরা আমেরিকাতে বসবাস করি, বাংলাদেশটা যেন শুভকামনা করি। সেটাই ইনশাআল্লাহ সেটাই আমরা 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 এই দেশটার দেশ মধ্যে এবং শান্তি জাতির ফিরে আসবে, কল্যাণ এটাই চাই। কামনা। দেশ এবং দেশের স্বাধীনতা দীর্ঘজীবী হোক, সেটাই কামনা করি। প্রিয় দর্শক, আমরা যে জায়গাতে স্পিড আছি, একটি, রতন তালুকদার সাহেব, একটা স্পিড মুক্তিযুদ্ধ, এটা দিয়ে আপনার বিকল্প কিছু নাই পৃথিবীতে।
একাত্তরের যে চেতনা, মুক্তিযুদ্ধ, এটি স্পিরিট। That's স্পিরিট right. নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে, আর আগে আমাকে 2000 বছর, এর বিকল্প কিছু নাই এখানে। মাঝখানে কেডা কি এবং বললো, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে। অফকোর্স। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো যুদ্ধে 30 লক্ষ লোক মারা যাওয়ার রেকর্ড কিন্তু নেই। 2 লক্ষ মা বোনের মা ইজ্জত। বোন, মায়ের সন্তানের সন্তান মাকে র্যাপ করছে সন্তানের সামনে, ইতিহাসে নেই। পাকিস্তান করছে এটা। বোনকে র্যাপ করছে ভাইয়ের সামনে, ওয়াইফকে র্যাপ করছে হাজবেন্ডের সামনে, তা করছে, দে ডিড ইট। আমি ছোট ছিলাম, আমি দেখছি র্যাপিং, দে র্যাপিং লাইক দিস। That's right. স্বামীর সামনে বউকে র্যাপ করছে এই পাকিস্তানিরা, এই রাজাকাররা দেখাই দিছে নিয়া। যে ঘরে সুন্দরী মেয়ে আছে ওই জানালায় দেখাই দিছে ওই সুন্দরী মেয়ে আছে, নিয়ে দিছে। মোরগ লয়ে গেছে, রাজাকারদের কাজটা তো আমার আসলে দেখা, এটাই ছিল। মোরগটা নিয়ে গেছে, মোরগটা দিয়া ওই উর্দুতে বলতো ওর ঘর কা লাড়কি হ্যায়, মোরগ দিয়ে হয়েছে, আবার লাড়কিটা রাতের ঘরে দেখাই দিছে, লাড়কি দেখাই। ওরা কাজটা হলো এটা করছে, রাজা বন্দুক, একটা ভাঙা বন্দুক সাথে নিয়ে, গাঁদা বন্দুক দিত রাজাকারদেরকে। ওরা ঘরে ঘরে কাঠ ঘরে মেয়ে আছে। শান্ত পাকিস্তানে তো জিপিএস ছিল না তখন, নো জিপিএস দ্যাট টাইম। জিপিএস ছিল ওরা, ওরে জিপিএস। বাড়ি রাজাকারদের ঘর, GPS ছিল। কাঠ ঘরে মেয়ে আছে, কাঠ বউ সুন্দরী দেখাই দিত। তো লোকটি হয়তো হাজবেন্ডকে ধরে নিয়ে এসে ওয়াইফকে র্যাপ করে, ইতিহাসে নাই এগুলা, কোনো দেশ এটা করে না। এটা যুদ্ধে আর্মিরা, সামরিক বাহিনী এটা করে নাই। মেয়েকে র্যাপ করছে, মাকে করছে, চোখের মার সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে, র্যাপিং। আই ওন মাই ওন আইস, আমি দেখছি আমাদের বাড়িতে, আমাদের বাড়িঘর যখন জ্বালাইলো, আগুন দিয়ে ধরালো, আমি দেখছি র্যাপিং করছে যারা আমাদের পাশের ঘরে, আমি জানালা দিয়ে দেখছি র্যাপ করতেছে। তো বুঝি নাই র্যাপ, এবং করছে, কামড় দিয়েছে, ধরে রাখছে মহিলাদেরকে, আমার নিজেদের মধ্যে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি জানাচ্ছি এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আজকে আবারও বিদায়ের আগে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা সনুন্নত রাখবো, সেটাই হোক আজকের স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা। এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জসিমউদ্দিন। প্লিজ।